ইসরায়েল ইরানের এই যুদ্ধ শুরু হয়ে আজ 6 দিন হয়ে গেলে। শুরুতে সবাই ভেবেছিল এই যুদ্ধ 1-2 দিনে বেশি চলবে না, কিন্তু এটা দিন দিনই এক্সপ্যান্ড হচ্ছে, আরো ভয়াবহ হয়ে উঠছে। শুরুতে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর অ্যাটাক করে। প্রথম আক্রমণে ওরা ইরানের সুপ্রিম লিডার খামেনিকে মেরে ফেলে। সবাই ভেবেছিল যে সুপ্রিম লিডার মারা গেছে, এখন ইরান হয়তো সাথে সাথে সারেন্ডার করে দেবে, কিন্তু দেখুন হলো উল্টোটাই। দেখুন, ইরানে 2 ধরনের মিলিটারি থাকে। একটা হলো দেশের জন্য, দেশকে বাঁচানোর জন্য কাজ করা মিলিটারি, যারা দেশের বর্ডারে থাকে এবং দেশের ইন্টারনাল সিচুয়েশনও ম্যানেজ করে। আর একটা মিলিটারি আছে যেটার নাম আইআরজিসি, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, এটা পুরোপুরিভাবে একটি ধর্মভিত্তিক আইন। এদের কাজ হলো সুপ্রিম লিডারকে সিকিউরিটি দেওয়া, সারা দেশে ইসলাম ধর্মকে, পুরো পৃথিবীতে ইসলামকে ছড়ানোর একটা র্যাডিক্যাল অর্থাৎ এক্সট্রিমিস্ট থট রাখা আর্মি এটা। এই আর্মির কাছে দেশের ডিফেন্স এবং দেশের প্রতিটি অস্ত্রের উপর ফুল কন্ট্রোল থাকে। ইসরায়েল যখন সুপ্রিম লিডারকে এলিমিনেট করলো, তখন এরা পুরো লিডারলেস হয়ে গেল। এদেরকে কন্ট্রোল করার জন্য কোনো লিডারই নেই। সেই কারণে এখন এরা পুরো ইরানকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিজেদের ইচ্ছে মতো একদিকে মিডল ইস্টের দেশগুলির উপর, অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকার মিলিটারি বেসগুলির উপর অ্যাটাক করছে। সব মিলে এই যুদ্ধ এখন দিন দিন বাড়ছে। এখন মিডল ইস্টের সব দেশগুলি মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদম রেডি। আমেরিকা চাইছে নেটো দেশগুলো যেন এই যুদ্ধে ইনভলভ হয়। ফ্রান্স, ইউকে এবং জার্মানি, এই দেশগুলি, এর মতো অনেক দেশ ইনভলভ হওয়ার একটা চান্স আছে। এখন এই সব দেশ মিলে ইরানের উপর অ্যাটাক করতে পারে। যখন এতগুলি দেশ একসাথে আসবে, তখন ইরানকে সাপোর্ট করার জন্য অন্য দেশগুলিও আসতে পারে। অ্যাটলিস্ট ইনডাইরেক্টলি সাপোর্ট করার একটা চান্স আছে। প্রধানত চায়না এবং রাশিয়া তাদের অস্ত্র এবং ড্রোন প্রচুর পরিমাণে ইরানকে প্রোভাইড করতে পারে। তার মানে দিন দিন এই যুদ্ধ আরো বড় হতে চলেছে। দেখুন, এই বিষয়টা ভারত আগে থেকে আইডিয়া করতে পেরেছিল। যদি ভবিষ্যতে এই যুদ্ধ ভারত পর্যন্ত এক্সপ্যান্ড করে, তাহলে যেন আমরা রেডি থাকি, সেই উদ্দেশ্যে একটা অনেক বড় মিলিটারি এক্সারসাইজ প্ল্যান করা হয়েছে। সেটার জন্য রাজস্থানের পাকিস্তান বর্ডার এরিয়াতে নোটাম জারি করা হয়েছে। দেখুন, নোটাম মানে হলো নোটিস টু এয়ারমি। এর অর্থ হলো আমরা একটা নির্দিষ্ট এলাকায় যুদ্ধ অভ্যাস বা মিলিটারি এক্সারসাইজ করতে যাচ্ছি, অর্থাৎ সেখানে আকাশে মিসাইল উড়বে, মিলিটারি তাদের ড্রোন টেস্ট করবে। তাই এই এলাকাতে যেন কোনো বিমান না আসে, যদি আসে তবে মিসাইলের আঘাতে সেগুলি ডিস্ট্রয় হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তাই আগে ভাগে ইনফর্ম করে দেওয়া হয়েছে। মাসের 5 থেকে 12 তারিখ পর্যন্ত মোট 7 দিন এই নোটাম অ্যাক্টিভেট থাকবে। কিন্তু ভারত হঠাৎ করে কেন এমন করছে? মনে হচ্ছে আমাদের মিলিটারি বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হয়তো এমন কোন ইনপুট এসেছে যে ইরানের যুদ্ধ এখনই থামার মতো অবস্থায় নেই। ট্রাম্পও বলেছে যে এই যুদ্ধ আরো 2-3 সপ্তাহ চলবে। তাছাড়া আমাদের পাশে পাকিস্তান, আফগানিস্তান যুদ্ধও দিন দিন বাড়ছে। পাকিস্তান বাইরে থেকে এটা বলছে না, কিন্তু আফগানিস্তানের তালিবানরা ওদের সব দিক থেকে ডেস্ট্রয় করে দিচ্ছে। আপনারা বিশ্বাস করবেন না, তালিবানরা ঠিক সেইভাবেই পাকিস্তানের উপর অ্যাটাক করছে যেমনটা আমরা করেছিলাম। 2 দিন আগে তালিবানরা ওদের উপর একটা ড্রোন অ্যাটাক করেছিল পাকিস্তানের নূর খান এয়ারবেসকে। পাকিস্তান আবার স্টেটমেন্ট দিয়ে বলে যে এমন কিছু হয়নি। আফগানিস্তানরা মিথ্যে কথা বলছে। এই স্টেটমেন্টটা দেওয়ার ঠিক পরে পাকিস্তান আবার আফগানিস্তানের বারগাম এয়ারবেসের উপর অ্যাটাক করে। এখন আফগানিস্তান অ্যাটাক করেছে, এই কথাটি যদি মিথ্যে হয়, তাহলে পাকিস্তানের পাল্টা অ্যাটাক করার কি দরকার ছিল? তার মানে তালিবানরা যা বলছে সেটা কিছুটা হলেও সত্যি হতে পারে। আমাদের মতনই হয়তো আফগানিস্তান নূর খান এয়ারবেসকে অ্যাটাক করে। এসব দেখে আমার কেন যেন মনে হচ্ছে যে ভারত আফগানিস্তানকে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে, আর এমন সাপোর্টে কোনো ভুল হয়। আমাদের শত্রুদের শেষ করার জন্য আমরা অন্য আরেকটা দেশকে ব্যবহার করছি, এটা একদমই ভুল না। হয়তো ভারত পাকিস্তানকে বিভিন্ন ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্স প্রোভাইড করছে পাকিস্তানের ব্যাপারে, ওটা ব্যবহার করে হয়তো আফগানিস্তানের তালিবানরা পাকিস্তানের উপর অ্যাটাক করছে। যাই হোক, ভারত নোটাম জারি করার সাথে সাথে পাকিস্তান হাই অ্যালার্টে এসে পড়ে। সত্যি বলতে কি, ওদের মধ্যে একটা ভয় স্টার্ট হয়ে গেছে। এমনিতেই পাকিস্তানের পরিস্থিতি খুবই খারাপ আছে এখন। দেশের অর্থনীতি আগের যে কোনো সময়ের চেয়ে এখন খুবই ওয়ার্স্ট কন্ডিশনে আছে। সাধারণ মানুষের কাছে খাওয়ার জন্য খাবার নেই। অন্যদিকে আফগানিস্তানও সামনে থেকে যুদ্ধ চালাচ্ছে। এই রকম সময়ে ভারতও নোটাম জারি করায় পাকিস্তানের মধ্যে একটা ভয় কাজ করছে। পাকিস্তান ভয় পাচ্ছে, এত কোনো ভুল নেই, কারণ প্রতিবারই আমরা ওদের উপর এরকম নোটাম জারি করে হঠাৎ করে একটা সারপ্রাইজ অ্যাটাক লঞ্চ করে দিয়েছিলাম। অপারেশন সিন্দুরের সময়ও ভারত বলেছিল যে আমরা মিলিটারি ডিল করছি, আর তার মাঝে হঠাৎ করে পাকিস্তানের উপর সারপ্রাইজ অ্যাটাক শুরু করে দিয়েছিলাম। পাকিস্তানের মন্ত্রীরাও ভারতের এই নোটামের উপর রিয়াক্ট করেছে। তাদের মধ্যে প্রথমজন হলো এই কোয়াজাস, যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার। সত্যি বলছে, এর মতো জোকার মিনিস্টার আর দ্বিতীয় হবে না। একবার ভেবে দেখুন, পুরো পাকিস্তানের মিলিটারি থাকে এই আসিফ মনিরের আন্ডারে।
সত্যি বলতে পুরো পাকিস্তান দেশটাও ওর আন্ডারেই চলে। এরকম অবস্থায় ডিফেন্স মিনিস্টার আসলে করেটা কি? শুধু টুইট করা আর মুখে যা আসে তা বকা ছাড়া ওর কি আর কোনো কাজ আছে? এখন সে বলছে যে ইসরায়েল এবং ভারত মিলে নাকি পাকিস্তানকে একটা ভেসেল স্টেটে পরিণত করার চেষ্টা করছে। এখান থেকে ভেসেল স্টেট মানে হলো অন্য কোনো দেশের আন্ডারে পাপেটের মতো কাজ করা। পাকিস্তানকে ভেসেল স্টেট বানানোর আর দরকার কি? ওরা তো অলরেডি আমেরিকার পাপেটের মতো ব্যবহার করে। আমেরিকা যা বলে পাকিস্তান ঠিক সেটাই করে। ওরা তো অলরেডি অন্য দেশের দাসের মতো ব্যবহার করছে। এখন ওদের আর নতুন করে ওই রকম বানানোর কি দরকার? আর একটা শকিং ব্যাপার হলো পাকিস্তান এখন ইরানকে ওয়ার্নিং দিচ্ছে। কি বলছে জানেন? ইরানকে বলছে তুমি এখনই এই যুদ্ধ বন্ধ করো, না হলে আমাদের ওই যুদ্ধে ইনভলভ হতে হবে আর তোমার উপর অ্যাটাক করতে হবে। এইরকম ওয়ার্নিং দিচ্ছে। শুনে শকিং লাগছে না? পাকিস্তান কেন এইরকম কথা বলছে? আসলে পাকিস্তান এখানে খুব বাজেভাবে ফেসে গেছে। তাই এইসব বলা ছাড়া আর কোনো উপায় নেই ওদের কাছে। আপনাদের কি মনে আছে সেপ্টেম্বর 2025-এর সময় এই পাকিস্তান সৌদি আরবের সাথে একটা ডিফেন্স প্যাক্ট এগ্রিমেন্ট করেছিল? সেই এগ্রিমেন্ট অনুযায়ী সৌদি আরবের উপর যদি কোনো দেশ অ্যাটাক করে তবে সেটা পাকিস্তানের উপর অ্যাটাক বলে ধরে নেওয়া হবে। তখন সাথে সাথে পাকিস্তানকে তাদের নিউক্লিয়ার অস্ত্র ইউজ করতে হবে। এখন সৌদি আরবের উপর অ্যাটাক করেছে। এখন সৌদি আরবের উপর কে অ্যাটাক করেছে? ইরান করেছে। সৌদি আরব তো পাকিস্তানকে টাকা দেই এরকম পরিস্থিতিতে ওদের ইউজ করার জন্য। তো এখন পাকিস্তানের কাছে আর কোনো অপশন নেই। পাকিস্তান এখন সৌদি আরবকে বাঁচানোর জন্য নিজের আর্মি পাঠাচ্ছে, নিজেদের কাছে থাকা মিসাইল পাঠাচ্ছে, মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে। তবে এসব ওরা চায়নার কাছ থেকে খুব কম রেটে, চিপ রেটে কিনেছি। এগুলি ঠিক মতো কাজ করবে কিনা সেটাও কেউ জানে না, কিন্তু তা সত্ত্বেও ওরা সৌদি আরবকে এগুলি পাঠাচ্ছে। এবার ভেবে দেখো তো, এই পাকিস্তান যখন সৌদি আরবের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আসবে তখন ইরান যদি পাকিস্তানের উপরে অ্যাটাক করে দেয় তাহলে কেমন হবে? এমনিতে বর্তমানে ইরান ওখানকার গভর্নমেন্টের হাতে নেই। এটা এখন র্যাডিক্যাল আর্মি অর্থাৎ IRGC এর কন্ট্রোলে আছে। তো এখন ওরা পাকিস্তানের উপর নির্ঘাত মিসাইল দিয়ে অ্যাটাক করার চান্স আছে। অলরেডি পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তান অ্যাটাক করছে। ইস্ট সাইড থেকে আমরা ভারত অ্যাটাক করার জন্য রেডি আছি। সাউথ থেকে নিজেদের দেশের বালুচিস্তান লিবারেশন আর্মি অ্যাটাক করছে। এখন ইরানও যদি অ্যাটাক করে তাহলে পাকিস্তান কি সেটা সহ্য করতে পারবে? ওরা যেখানে কোনো অ্যাডভান্স মিলিটারি অস্ত্র না থাকা তালিবানদেরই সামলাতে পারছে না, সেখানে নিজেদের চারপাশে সব দেশের সাথে শত্রুতা করে ওরা বাঁচবে কি করে? কোনো দেশই এমনটা করতে চাইবে না। কিন্তু পাকিস্তানের কাছে দেখুন কোনো অপশনই নেই। ওরা ডিফেন্স এগ্রিমেন্ট করেছে, তাই সৌদি আরবকে বাঁচাতে গিয়ে নিজেদের সৈনিকদের পাঠিয়ে ওদের বলি দেওয়া ছাড়া আর কোনো অপশনই নেই ওদের কাছে। পাকিস্তানের সৈনিকদের প্রাণের আসলে কোনো দামই নেই। ওদের নিজেদের দেশের জন্য মরতে হয়, আবার টাকার জন্য সৌদি আরবের মতো দেশের জন্য মরতে হয়। কিন্তু ভারতের ব্যাপারটা দেখুন একদম অন্যরকম। আমরা কোনো দেশের আন্ডারে বা ইনফ্লুয়েন্সে থাকি না। আমরা নিজেরা ভাবি আর নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিই। মোর ইম্পর্টেন্টলি ভারতের সৈনিকরা কেবল নিজেদের দেশের জন্যই লড়াই করে, তারা নিজেদের দেশের জন্যই জান দিয়ে দেয়। কিন্তু টাকার লোভে অন্যের ইনফ্লুয়েন্সে এসে অন্য দেশকে বাঁচাতে গিয়ে নিজেদের দামি জীবন এভাবে নষ্ট করে না। ভারত সরকারও এমনটা হতে দেয় না। যেদিন দেখুন এমনটা হবে সেদিন ভারতীয় হিসেবে আমরা সবাই ফেল করে যাব। কিন্তু দেখুন এমনটা কখনোই হবে না। দেখুন এই পৃথিবীতে নিজেকে বাঁচানোর মতো আসল স্বাধীন দেশ খুবই কম আছে। সারা বিশ্বে 190টির থেকেও বেশি দেশ আছে, কিন্তু তার মধ্যে কেবল 4টি দেশই আসলে স্বাধীন দেশ। তার মধ্যে এক হলো আমেরিকা, রাশিয়া, চায়না, আর চতুর্থ হলো ভারত। এগুলিকে কেন স্বাধীন দেশ বলা হয়? কারণ দেখুন এই দেশগুলির উপর কেউ অ্যাটাক করার সাহস করেন এবং এই দেশগুলো অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্সও থাকেন, অন্যদের হাতে পাপেটের মতো ব্যবহার করে না। নিজেদের ডিসিশন নিজেরাই নেয় আর নিজেরাই লড়াই করে। নিজেদের দেশকে বাঁচানোর জন্য এরা যে কোনো পর্যায়ে যেতে পারে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবেন, ভাই ইউরোপিয়ান দেশগুলো তো আছে, কিন্তু এগুলো খুব ছোট দেশ। ওই দেশগুলোর পপুলেশন 5 থেকে 10 কোটিও হবে না। কোনো বড় দেশ যদি এগুলিকে অকুপাই করার চেষ্টা করে তবে বেশি সময় লাগবে না ওদেরকে ক্যাপচার করতে। প্রেজেন্টে ইরানে যে যুদ্ধ চলছে সেটা সারা বিশ্বের ভারতীয়দের জন্য একটা আই ওপেনিং এর মতো। আমাদের ভারত তো খুব একটা ধনী দেশ না, কিন্তু এটা যে খুবই সেফেস্ট দেশ সেটা এই যুদ্ধ প্রমাণ করে দেয়। কিন্তু এখন এখানে আমার যেটা খারাপ লাগছে সেটা হলো আমাদের দেশে অপোজিশন পার্টিগুলো, বিরোধী দলগুলো, ওরা কি আমাদের দেশের জন্য কাজ করছে নাকি আমাদের শত্রুদের জন্য সেটাও বুঝতে পারছি। 2 দিন আগে যুদ্ধে আমেরিকার 3টি ফাইটার জেট ক্র্যাশ করেছিল। তখন আমেরিকার অপোজিশন লিডাররা কি বলেছিল জানে? বলছিল যে হ্যাঁ আমাদের বিমান ক্র্যাশ করেছে, কিন্তু শত্রুদের শেষ না করা পর্যন্ত আমরা পিছু হটবো না। এবং ওরা বলেছিল যে এই ফাইটার জেটগুলো শত্রুদের কারণে নয়, একটা ফ্রেন্ডলি
ক্র্যাশ করেছে, মানে ভুলবশত ক্র্যাশ করেছে এই ফাইটার জেটগুলি। আমাদের দেশে অপোজিশন লিডাররা অপারেশন সিন্দুরের সময় ওরা কি বলেছিল জানেন? ওদের কথাগুলো পাকিস্তানকে সাপোর্ট করার মতো লাগছিল। ওরা বলেছিল যে ভারত নাকি পাকিস্তানের কাছে হেরে গেছে, ভারতের এয়ার ফোর্সকে নাকি পাকিস্তান নেস্তানাবোধ করে দিয়েছে, ভারতের অনেক ফাইটার জেট নাকি পাকিস্তান ধ্বংস করে দিয়েছে। মিস্টার মোদি, আমাদের ভারতের কয়টি ফাইটার জেট ক্র্যাশ করেছে আপনাকে বলতে হবে, দেশের মানুষকে বলতে হবে। এইভাবে যুদ্ধ চলার সময় মোদী সরকারকে বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে অপোজিশন পার্টিরা প্রেশারাইজ করেছিল। দেশ যখন অলরেডি যুদ্ধে আছে তখন কয়টি ফাইটার জেট ধ্বংস হলো বা আমাদের কতজন সৈনিক মারা গেল সেটা ডিটেল করলে কি শত্রুরা শক্তি পাবে না? এটাকে আমাদের দুর্বলতাকে বাইরে বলা হলো না? এটুকু কমন সেন্স আমাদের দেশের অপোজিশন লিডারদের মধ্যে নেই। তেমনি এখন ইরান ইসরায়েলের যুদ্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এর মধ্যেও আমাদের অপোজিশন পার্টি গুলো আমাদের ভারতকে এখানে টেনে আনছে। আমাদের অপোজিশন পার্টি লিডার্সদের ব্যবহার দেখে মনে হচ্ছে যে ওরা ভারতকে এই যুদ্ধে জড়িয়ে দিতে চায়। এই যুদ্ধ শুরু হওয়ার আগে মোদিজি ইসরায়েলে গিয়েছিলেন। দেশগুলোর মধ্যে কিছু এগ্রিমেন্ট আর ডিফেন্স এগ্রিমেন্ট নিয়ে আলোচনার জন্যই তিনি গিয়েছিলেন। কিন্তু আমাদের অপোজিশন পার্টিগুলো কি বলছে জানেন? মোদি কেন ইসরায়েলে গেল? মোদি কি নেতানিয়াহুর সাথে হাত মিলিয়ে যুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করছে? মোদি কি এই যুদ্ধের ব্যাপারে আগে থেকেই জানতো? মোদি কেন ইরানের পক্ষে কথা বলছে? মোদি কেন ইরানকে সাপোর্ট করছে? এইভাবে আমাদের অপোজিশন পার্টির নেতারা কন্টিনিউয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টকে মোদিকে প্রেশারাইজ করছে। এটা এরা বুঝতেই পারছে না যে মোদিজি যদি ইরানকে সাপোর্ট করে তবে আমরা আমেরিকা, ইসরায়েল এবং মিডল ইস্টের দেশগুলির সামনে শত্রু হয়ে যাও। এই মিডল ইস্টের দেশগুলিতে প্রায় 1 কোটিরও বেশি ভারতীয় কাজ করে, ইরানকে সাপোর্ট করে। এখন কি আমরা ওদের জীবনকে রিস্কে ফেলবো? যারা আমাদের ফাইন্যান্সিয়ালি সাহায্য করে, টেকনোলজিতে সাহায্য করেন, আরো অনেক বিষয়ে আমাদের অনেক সাহায্য করেন, সেই মিডল ইস্টের দেশ আর ইসরায়েলকে সাপোর্ট করব নাকি একজন ডিক্টেটরের মতো দেশ চালিয়ে তার এগেনস্টে কথা বলা প্রায় 30,000 দোষী মুসলিমদের মেরে ফেলা এই খামেনিকে সাপোর্ট করব? এরা তো আমাদের ভারতের কোনো বন্ধু দেশই না। অনেক অপোজিশন লিডার্স বলছে যে ইরান নাকি আমাদের খুবই ক্লোজ আর অনেক বিষয়ে আমাদের সাহায্য করেন, কিন্তু আর্টিকেল 370 সরানোর সময় ইরান আমাদের ভারতকে অনেক ক্রিটিসাইজ করেছিল। দেশে যখন সিএ নিয়ে আসলে কথা বলা হলো তখন ইরান আমাদের এগেনস্টে কথা বলেছিল। তাছাড়া আমাদের দেশে হওয়া দিল্লি রায়োটস নিয়েও কমেন্ট করান ইরানকে। ভারতের ইন্টারনাল ম্যাটারে ইরান কেন কথা বলতে যাবে? কিন্তু খামেনি এটা টুইট করে বলেছিল যে ভারতে মুসলিমদের উপর হওয়া অ্যাটেক নিয়ে ওরা খুবই চিন্তিত। ভারতের উচিত নিজেদের দেশের মুসলিমদের রক্ষা করা। আমাদের দেশের মুসলিমরা অন্য যে কোনো মুসলিম মেজরিটি দেশগুলির চেয়েও অনেক বেশি সেফ আছে। এই কথা হয়তো আমাদের দেশে অনেকে রিয়েলাইজই করে না, কিন্তু এটাই সত্যি। সে ইচ্ছে করে ভারতকে ওয়ার্ল্ড স্টেজে ডিগ্রেড করার জন্য অনেক টুইট আর অন্যান্য অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ভারতকে টার্গেট করেছে। এরকম একটা লোক আর তার দেশ ইরানকে আমরা কেন সাপোর্ট করব? এখন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবে, না ভাই, ইরান তো আমাদের চাবাহার পোর্ট ডেভেলপ করতে সাহায্য করছে। এটা সত্যি, চাবাহার পোর্টের ব্যাপারে ইরান আমাদের সাপোর্ট করছে, কিন্তু এই পোর্ট থেকে আমাদের যতটা বেনিফিট হবে তার চেয়ে বেশি বেনিফিট ইরানির হবে। সেই জন্যে ওরা হেল্প করে, এবং এই পোর্ট তৈরি করার জন্য আমরা আমেরিকা থেকে স্পেশাল পারমিশন নিয়েছিলাম। এতে ইরানের করার মতো কিছুই ছিল না। ওদের বেনিফিট হবে বলে ওরা রাজি হয়েছিল, ভারতের সাথে ফ্রেন্ডশিপের জন্য নয়। যদি ওরা সত্যি ভারতের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতো তবে কেন আমাদের বিরুদ্ধে কথা বলতো? আসলে আমাদের দেশে অপোজিশন পার্টিগুলো পাওয়ারে আসার জন্য একটা পার্টিকুলার কমিউনিটি ভোট পাওয়ার জন্য ভোটের লোভে খুব নোংরা রাজনীতি করছে। ওরা পাওয়ারে আসার জন্য দেশকে ধ্বংস করতেও পিছু হবে না, সেটা ওদের ব্যবহার দেখলে বোঝা যাচ্ছে। বর্তমানে আমাদের ভারত হঠাৎ করে ইরান ইসরায়েল যুদ্ধ আমাদের পর্যন্ত স্প্রেড হয়ে যাওয়ার পসিবিলিটি মাথায় রেখে তৈরি হচ্ছে। সেই কারণে রাজস্থানে 7 দিন ধরে একটা বিশাল মিলিটারি এক্সারসাইজ করতে চলছে। এটা কি সেফ একটা মিলিটারি ড্রিল, নাকি আমরা আবার পাকিস্তানের উপর হঠাৎ কোনো অ্যাটাক করতে চলছি? সেটা জানান।